আসসালামু আলাইকুম। মিথ্যে মামলায় ফেঁসে গেছেন? তো আপনি কোনো মিথ্যে মামলায় ফেঁসে গেলে অথবা আপনার বিরুদ্ধে কোনো মিথ্যে মামলা হলে আপনি কি করবেন, সেই বিষয়টা আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট লিগেল থট বিডির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা সমাজে অনেকেই দেখি একজনের সাথে অন্যজনের শত্রুতা বশত অথবা কোনো ছোটোখাটো বিষয় নিয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে একে অন্যের বিরুদ্ধে একটা মিথ্যে মামলা দিয়ে দিল। এখন আপনার বিরুদ্ধে যে মিথ্যে মামলাটা হলো, আপনি আত্মবিশ্বাসের সাথে জানলেন, বুঝলেন যে এটা আপনার বিরুদ্ধে সম্পূর্ণ একটা মিথ্যে মামলা এবং সেই মামলাটা হলে আপনি যে সমস্ত আইনি পদক্ষেপ নেবেন সেই পদক্ষেপগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তো আসুন আমরা জানি যে একটা মামলা কয়ভাবে হতে পারে আপনার বিরুদ্ধে। আপনার বিরুদ্ধে একটি মিথ্যে মামলা দুইভাবে হতে পারে। এক হলো সেই মামলাটা সংশ্লিষ্ট থানায় হতে পারে অথবা সেই মামলাটা কোনো আদালতে হতে পারে। তো আমি বিষয়টা একটু ছোট করে বলছি, কারণ এই দুইটা বিষয় নিয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলে অনেক বিষয় অনেক সময় লেগে যাবে। তাই আমি খুব অল্প সময়ের মধ্যে যে এই মূল বিষয়টা, যে আপনি একটা মিথ্যে মামলায় ফেঁসে গেলে সেই মামলা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব। তো যদি আপনার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আপনার বিরুদ্ধে কোনো মিথ্যে মামলা হয় এবং সেই মামলাটা হলে আপনি দ্রুত আপনি যখন জানতে পারবেন, সবচেয়ে দ্রুত একটা কাজ হবে সাধারণ মানুষ হিসেবে আপনি সাথে সাথে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করবেন। আইনজীবীর সাথে পরামর্শ করলে আপনার আইনজীবী আপনার কাছ থেকে সেই মামলার এফআইআর, এজাহার, এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনার কাছ থেকে নেবেন এবং নিয়ে দেখবেন যে সেই মামলাটা কোন কোন বিষয়, কোন ধারায় আপনার বিরুদ্ধে সেই মামলাটা হয়েছে এবং দেখার পরে আপনাকে সেই বিজ্ঞ আইনজীবী আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট থানায় আত্মপক্ষ সমর্থনপূর্বক আপনার জন্য একটা জামিন চাইতে পারেন এবং মামলাটা যদি মিথ্যে হয় এবং আদালত যদি আপনার প্রতি সন্তুষ্ট হয় তাহলে আপনি সেই মামলা থেকে সংশ্লিষ্ট আদালত থেকে জামিন পেতে পারেন। আর যদি ধরেন এই মামলাটা আপনি যদি সেই মামলাটা সংশ্লিষ্ট থানায় দায়ের করার পরে আপনি যদি চান যে না আপনি উচ্চ আদালতে আপনি একটা আগাম জামিনের জন্য দরখাস্ত দিবেন, তাহলেও আপনি একটা উচ্চ আদালত থেকে আপনি একটা আগাম জামিন পেতে পারেন। তো এখন আপনি উচ্চ আদালত থেকে আগাম জামিন পাওয়ার পরে অথবা সংশ্লিষ্ট থানাতে সংশ্লিষ্ট আদালত থেকে আপনি জামিন পাওয়ার পরে আপনার মামলাটা চলে যাবে তদন্ত পর্যায়ে। এখন আপনার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সেটা যদি তদন্তকারী কর্মকর্তা আপনার তদন্তকালে তিনি যদি সৎ হন, তদন্তকালে তিনি যদি দেখেন যে না এই মামলার কোনো ভিত্তি নেই, তাহলে উক্ত তদন্তকারী কর্মকর্তা আদালতে আপনার সেই মামলার একটা এফআরটি আদালতে দাখিল করতে পারেন। যদি সেই এফআরটি আদালতে দাখিল করেন তাহলে আদালত সেই ক্ষেত্রেই আপনার মামলাটা সাথে সাথে আপনার মামলাটা শেষ হয়ে যাবে। তো শেষ হয়ে গেলে আপনি সহজে এই মামলা থেকে মুক্তি পেলেন। আবার ধরা যায় যে যদি আপনার সেই মামলাটা যদি সংশ্লিষ্ট আপনার তদন্তকারী কর্মকর্তা তিনি এফআরটি না দিয়ে অভিযোগপত্র আদালতে দাখিল করলেন, সেই বাদীর পক্ষে তিনি প্রভাবিত হয়ে কোনো আর্থিক অথবা অন্য যে কোনো বিষয়ে প্রভাবিত হয়ে যদি আপনার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন অথবা অভিযোগপত্র দাখিল করেন, তাহলে আপনার আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনার আইনজীবী যতক্ষণ আপনার মামলাটা চার্জ হিয়ারিং না হবে সেই চার্জ হিয়ারিংয়ে আপনার আইনজীবী এবং আপনার যে সমস্ত ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনার আইনজীবী সহ সেই সংশ্লিষ্ট আদালতে আপনার পক্ষে ডিসচার্জের জন্য তিনি একটা পিটিশন দায়ের করবেন এবং সেখানে তিনি ডিসচার্জের যত কারণগুলো আছে সেই কারণগুলো আপনি আদালতে ব্যাখ্যা করবেন। আদালত যদি মনে করে যে আসলেই মামলাটা সত্য, তাহলে সেই আদালতে আপনি কি করতে পারবেন, সেই আদালতে আপনি সেই ডিসচার্জের আবেদনটা আদালত গ্রহণ করতে পারেন এবং গ্রহণ করলে আপনি সেই মামলা থেকে মুক্তি পেলেন। আবার দেখা যায় যে ইনকেস যদি আপনার এই আদালতে চার্জশিট দাখিল করার পরে যদি সংশ্লিষ্ট আদালত আপনার বিরুদ্ধে কোনো চার্জ গঠন করে ফেলে, তাহলে অবশ্যই আপনি সাথে সাথে আপনার আইনজীবীর সাথে আলাপ আলোচনা করে সেই চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে আপনি কি করবেন, আপনি সংশ্লিষ্ট আপনি উচ্চ আদালতে গিয়ে আমাদের দেশে যে প্রচলিত
561 এই ধারাতে আপনি উচ্চ আদালতে এই মামলাটা কোয়াশমেন্ট চাইতে পারেন। তার এই যে চার্জ গঠনটার বিরুদ্ধে কোয়াশমেন্ট চাইতে পারেন। উচ্চ আদালত যদি দেখেন যে না, আপনার বিরুদ্ধে আপনি যে সমস্ত ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো যদি আপনি উচ্চ আদালতে সাবমিশে যদি আপনি বলতে পারেন যে এই ডকুমেন্টের কারণে সে এই মামলাটা কোয়াশমেন্ট হতে পারে, আপনি সম্পূর্ণ নির্দোষ, আপনাকে সম্পূর্ণ এই মামলাটাকে ফাঁসানোর জন্য এই মামলাটা আপনাকে দায়ের করা হয়েছে, তখন দেখা যায় যে উচ্চ আদালত কী করতে পারেন, এই কোয়াশমেন্ট শুনানির পরে এই মামলাটা চিরতরে শেষ করে দিতে পারেন, তখনও আপনি এই মামলার থেকে মুক্তি পেলেন। এই হলো একটা সেকশন, যেটা যদি আপনার মামলাটা সংশ্লিষ্ট থানায় দায়ের করা হয়। আর যদি আপনার সেই মামলাটা যদি থানায় দায়ের না করে সংশ্লিষ্ট আদালতে দায়ের করে কোনো মিথ্যে মামলা, তাহলে আপনি কি করবেন? তখন দেখা যায় যে মিথ্যে মামলা আদালতে দায়ের করার পরে আদালত সাধারণত আসামির পক্ষে নোটিশ বা সমন ইস্যু করে থাকেন। কোনো সময় দেখা যায় যে তিনি ওয়ারেন্টও ইস্যু করতে পারেন। তো সাধারণত সমনটা ইস্যু করেন। তো সমনটা আপনি যখন হাতে পাবেন, সাথে সাথে আপনি একজন বিজ্ঞ আইনজীবী নিয়োগ দিবেন। নিয়োগ দিয়ে আপনার যেই নির্ধারিত তারিখ আছে সেই নির্ধারিত তারিখে আপনি কি করবেন, আপনি একটা জামিন নেবেন সংশ্লিষ্ট আদালত থেকে। জামিন নেওয়ার পরে আপনার এই পর্যায়েও দেখা যায় যে যখন মামলাটা চার্জ গঠন শুনানি পর্যন্ত অপেক্ষা করবেন, যখন আপনার এই মামলাটা চার্জ শুনানি হবে, তখন আপনি এই আদালতে কি করবেন, একটা ডিসচার্জের দরখাস্ত দিবেন যে আপনার বিরুদ্ধে সে এই সম্পূর্ণ এই মিথ্যে মামলাটা আপনার বিরুদ্ধে আনয়ন করছেন, যেটা আপনাকে শুধুমাত্র হয়রানি করার উদ্দেশ্যে। যখন আপনার বিজ্ঞ লয়ার বা বিজ্ঞ আইনজীবী যখন এই ডিসচার্জ পিটিশনটা দিবেন এবং আপনার পক্ষে যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো আদালতে সাবমিশন করবেন, তখন দেখা যায় যে আপনি সেই মামলা থেকে আপনি ডিসচার্জ পেতে পারেন। এই ছিল আজকে মোটামুটি প্রাথমিক আলোচনা। তারপরও যদি এই আলোচনার ভিতরে আপনারা কেউ মিথ্যে মামলায় ফেঁসে যান, এই আলোচনার ভিতরে যদি কোনো অংশ মনে করেন যে আপনি বুঝতেছেন না অথবা কোনো অংশ বাদ পড়েছে, তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা আপনার কমেন্টের সঠিক উত্তর দিতে চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।